ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ সম্প্রচার হবে এই আয়োজনের 18তম পর্ব। সাধারণ কৃষক পরিবার থেকে আওয়ামী লীগের 3 বারের এমপি মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ 1 থেকে এমপি হয়ে যেন হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ। ক্ষমতার দাপটে জমি দখল, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। ঢাকা, সুনামগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনা ও মোহনগঞ্জে রয়েছে রতনের বেশ কিছু বিলাসবহুল বাড়ি। খোদ আওয়ামী লীগ সরকারের আমলেই দুর্নীতি, ক্যাসিনো কাণ্ড ও অপকর্মের দায়ে ব্যাপক বিতর্কিত ছিলেন তিনি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এলাকায় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের অনিয়মের কাহিনী মুখে মুখে। কৃষক পরিবারের সন্তান মোয়াজ্জেম হোসেন রতন গণমাধ্যমের খবর অনুযায়ী সিলেট পলিটেকনিকে পড়ার সময় এক সাবেক এমপির বাড়ির ছাদের স্টোর রুমে থাকতেন। সে সময় তিনি ওই এমপির ফোন ফ্যাক্সের দোকান তদারকি করতেন। সেখান থেকে টাকা আত্মসাৎ করে পালিয়ে যান রতন। সিলেটের জগন্নাথপুর উপজেলায় টেলিফোন বিভাগে শুরু করেন কর্মজীবন। ওই সময় শুরু করেন ভিওআইপি ব্যবসাও, অর্জন করেন অবৈধ সম্পদ। অভিযোগ আছে আওয়ামী লীগের রাজনীতিতে তেমন যুক্ত না থাকলেও বিপুল অর্থ ব্যয়ে 2008 সালে পেয়ে যান মনোনয়ন। এমপি নির্বাচিত হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান মোয়াজ্জেম হোসেন রতন। ক্ষমতার অপব্যবহার করে শুরু করেন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি। সরকারি ও এলাকার মানুষের জমি দখলের ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে। বালু, পাথর উত্তোলন, কয়লা আমদানিকারক সমিতি, মার্কেট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হতো তার নির্দেশে। তার নামে ঢাকা, সুনামগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনা ও মোহনগঞ্জে রয়েছে বেশ কিছু বাড়ি। নিজের গ্রাম ধর্মপাশায় রতনের কয়েক কোটি টাকার বিলাসবহুল বাড়ি হাওর বাংলা। সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে জেলা পুলিশ লাইন্সের বিপরীতেও রয়েছে কোটি টাকার বাড়ি। কানাডায় সম্পদ পাচারের আলোচনাও আছে তার এলাকায়। লুটোতার মাধ্যমে এত পরিমাণ অর্থের মালিক হন। উনি কানাডাতে বাড়ি করেন, ঢাকাতে 2টি বাড়ি করেন, সুনামগঞ্জে একটি বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে। তাহিরপুরে 3টা শুল্ক স্টেশন আছে, আমাদের জাদুকাটা নদী আছে, এরকম অসংখ্য বিজনেস সেক্টর আছে। প্রত্যেকটা সেক্টরে ওনাকে চাঁদা দিতে হয়েছে। বর্তমানে তার গ্রামের বিলাসবহুল বাড়ি হাওর বাংলা ভাড়া দিয়েছেন একটি বিদেশি কোম্পানির কাছে। সেখানে সংবাদ সংগ্রহে গেলে পড়তে হয় বাধার মুখে। অভিযোগ রয়েছে রতনের বিলাসবহুল বাড়ি হাওর বাংলা করেছেন স্থানীয় সংখ্যালঘু এক ব্যক্তির জমি দখল করে। সরকারি ও ব্যক্তি মালিকানা জমি দখল করে নিজের নামে করেছেন মোয়াজ্জেম হোসেন রতন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ওনার স্কুলের মাঠের জন্য নেওয়ার জন্য আমাদেরকে এভাবে অত্যাচার করে এবং দলিলগুলো বাতিল করে ওনার দখলে নেওয়ার চেষ্টা করে। ভয়ে আতঙ্কে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে থাকে। অনেক হিন্দুরার জায়গায় অনেক জায়গা আমরা শুনছি দখল করে লইছে, জায়গাও বিনা পয়সায় যুদ্ধ হলে নিছে। আওয়ামী লীগ সরকারের আমলেই অর্থ আত্মসাৎ, নানা প্রকল্পে অনিয়মের পাশাপাশি জিকে শামীমের সাথে ক্যাসিনো কাণ্ডেও নাম আসে তার। এসব অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করে দুদক। ওই সময় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়, যদিও এসব তদন্ত তখন আলোর মুখ দেখেনি। রতনের নির্বাচনী এলাকায় রয়েছে 47টি দলীয় কার্যালয়, যেখান থেকে নিয়ন্ত্রণ হতো এলাকার সব কিছু। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব অফিসে তালা দিয়েছে স্থানীয়রা। প্রত্যেক জায়গায় অফিস করছে, হ্যাঁ যুদ্ধ হলে যদি বলছে আমার জায়গায় নিও না, হ্যাঁ যুদ্ধ হলে হুমকি দিয়ে যায় তোরে মেরে ফেলবো, এবং অনেকজনের মাথাও হারাইছে। আমাদের গাছগাছালিগুলা কাটছে, আমাদের জায়গাতে মাটি ভরাট করছে, আমাদের উপর খুব অন্যায় অত্যাচার করছে। দিনে দিনে তার সম্পদ পাগলা ঘোড়ার মতো বাড়লেও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করেন তিনি। 2008 সালে হলফনামায় দেখানো আয়ের থেকে পরের 3টি নির্বাচনে আয় কম দেখিয়েছেন রতন। 2008 সাল থেকে 3 বার এমপি হলেও 2024 সালে মনোনয়ন পাননি রতন। 2008 সালের হলফনামায় বার্ষিক আয় দেখান 2 কোটি 16 লাখ টাকা। 16 বছর পর 2024 সালে বার্ষিক আয় কমিয়ে দেখান 1 কোটি 51 লাখ টাকা। স্থাবর সম্পদ 37,66,000 থেকে হয়েছে 2 কোটি 92 লাখ টাকা। অস্থাবর সম্পদ 1 কোটি 14 লাখ থেকে বেড়ে হয়েছে 3 কোটি 19 লাখ টাকা। দুর্নীতি ও অপকর্মের অভিযোগের বিষয়ে ডিবিসি নিউজ যোগাযোগ করলে মোয়াজ্জেম হোসেন রতন দাবি করেন সব অভিযোগই ভিত্তিহীন। মাঠে আবার আওয়ামী লীগ নামলে সবাই দৌড়ে পালাবে।
সাল থেকে সমালোচনা শুরু হয়েছে, চলছে। সমালোচকরা সমালোচক করতে থাকবে, আপনার কাজটা আপনি করেন, দেখবেন যে আপনি এগিয়ে যাবেন। এখন কতজনে কত কথা বলবে, অফিস করছি, দলের জন্য কাজ করছি, এটা দোষের কিছু না। আবার যখন আওয়ামী লীগ আসবে মাঠে, ও দেখবেন দৌড়ে ফেলা হবে সব। সরকার পতনের পর থেকে এলাকায় দেখা যায়নি আওয়ামী লীগের 3 বারের এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে। ডিবিসি নিউজ ডেস্ক। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ। কথা বলবো তার সাথে। আসাদ, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, তো সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন এখন তো পলাতক। আমরা জানি তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিংবা অভিযোগ নেওয়া হয়নি, কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ করা যাচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনে হঠাৎ করে, যার সাথে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না, সে মনোনয়ন পায় মোয়াজ্জেম হোসেন রতন, এবং মনোনয়ন পাওয়ার পর উনি যে নির্বাচন করেন, সেই নির্বাচনে আমরা যে খবরটি পেয়েছি যে মানুষের কাছ থেকে ধার টাকা নিয়ে উনি নির্বাচন করেছেন, এবং নির্বাচন পরবর্তী উনি পাশ করার পর সেই টাকা উনি পরিশোধ করেছেন, এবং করার পরে যে বিপুল পরিমাণের যে ধন সম্পত্তির মালিক উনি হয়েছেন, এবং ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে কোটি কোটি টাকা উনি বাণিজ্য করেছেন। আপনি জানেন সুনামগঞ্জ 1 আসন সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় আসন, এবং এই আসনে ধান, মাছ, পাথর 3টি সমৃদ্ধ রয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ 1 আসনের তাহিরপুর উপজেলায় 3টি শুল্ক স্টেশন রয়েছে। সেই শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আসে, এবং এই যারা ব্যবসা করছেন তাদের ওই এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে চাঁদা দিতে হতো। এছাড়াও এখানে একটি বালু মহল আছে, সেই বালু মহল থেকে প্রতি বছর কোটি কোটি টাকা উনি চাঁদা উত্তোলন করেছেন, এবং এই চাঁদা উত্তোলনের ফলে উনার যে টাকার পরিমাণ সেটি বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা প্রতিবেদনে যেটি বলেছি যে ওনার যে ধন সম্পদ সেটি বাড়লেও ওনার যে নির্বাচনী যে হলফনামা 4টিতে দেখিয়েছেন, সেটিতে কিন্তু আপনি যেমনটা বলছিলেন তার দুর্নীতির কথা, যে আসলে টাকা ধার নিয়ে নির্বাচন থেকে শুরু করে মানুষের জমি দখল, বিভিন্ন নির্যাতন তো আছেই। তো এখন যে পতিত সরকারের আমলে সাবেক এমপি যে এই কাজগুলো করেছেন, কিন্তু এখন যদি বলি যে পরিবর্তিত সময়ে যারা ভুক্তভোগী তারা কি এর প্রতিকার পাচ্ছেন কিনা? আসলে 5 আগস্টের পরে যেসব অবৈধভাবে যেসব সাধারণ মানুষের জায়গা সম্পত্তি দখল করেছিলেন, অনেকটাই তারা আবারও দখলে গিয়েছেন। তবে 5 আগস্টের পরে উনি আসলে এলাকাতে নেই, এবং উনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে 4 আগস্টে সুনামগঞ্জে যে ছাত্র জনতার উপরে, মিছিলের উপরে যে হামলা, সেই হামলার ঘটনায় একটি মামলা হয়েছে, এবং সেই মামলায় কিন্তু ইতিমধ্যে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক জেলে ছিলেন, এবং তারা এখন জামিনে আছেন, এবং সেই মামলায় উনিও কিন্তু আসামি, কিন্তু এখনো উনি গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। আমরা যখন আজকে কথা বলেছি উনি জানিয়েছেন উনি এখনো দেশে রয়েছেন, তবে কোথায় আছেন সেটি আমাদেরকে বলেনি। তবে এখন পর্যন্ত আসলে সেই রকম যে কেউ অভিযোগ দিতে আমরা দেখিনি, তবে হয়তোবা সামনে যারা এরকম ভুক্তভোগী, বিশেষ করে যাদের জায়গা সম্পত্তি অবৈধভাবে দখল করেছেন, এবং আপনি বলছিলেন যে আগস্টের পর, অর্থাৎ হচ্ছে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে পতিত সরকারের সময়ে তার যে দুর্নীতি, সেই সময়ে যারা ভুক্তভোগী ছিলেন সেই সবের বিরুদ্ধে কি কোনো অভিযোগ করতে পেরেছেন কিনা, বা যে তাদের যে জমি দখল করেছে সেগুলো তারা ফেরত পাচ্ছেন কিনা? এখনো জানার সাথে এখনো কেউ আসলে লিখিতভাবে কেউ কোনো অভিযোগ করেনি। তবে যেসব জায়গায় এমপি মোয়াজ্জেম হোসেন রতন অবৈধভাবে দখল করেছিলেন সেটি আবারও যারা সেই জায়গার মালিক তারা দখলে নিয়েছেন। তবে হয়তোবা সামনে তারা লিখিতভাবে অভিযোগ করবেন এবং পরবর্তী যে আইনি কার্যক্রম সেটি তারা করবেন। ধন্যবাদ আসাদ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে 1911টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। এই ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর। সিসিটিভি সহ পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে বলছেন আইনজীবীরা। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অধীনে 30টি আদালতের 1911টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালতের অবকাশকালীন সময় গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে উধাও হয় এসব নথি।
পলিথিনে মোড়ানো অবস্থায় 2023 সালের 24 এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে রাখা ছিল এসব নথি। পরে জায়গা না হওয়ায় রাখা হয় আদালতের বারান্দায়। আমি যখন জয়েন করি তখন পরিত্যক্ত অবস্থায় এখানে কিছু ডাম্পিং করা অবস্থায় কিছু কাগজপত্র ছিল। আমরা যখন 1 তারিখে আসলাম তখন দেখলাম যে এখানে নথিগুলো নেই। খোঁজখবর নিয়ে এখন দেখলাম যে এটা জানানোর দরকার, সেই হিসাবে আমি এটা জিডি করে দিয়েছি। আদালত থেকে মামলার নথি গায়েবের ঘটনায় চিন্তিত আইনজীবীরা। তারা বলছেন নথি খুঁজে পাওয়া না গেলে মামলাগুলো প্রমাণ করা দুষ্কর হয়ে পড়বে। তো এগুলো তো মামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো চুরি হলে তো মামলা টাইল করবে কেমনে? এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকতে পারে, যেমন মার্ডার কেস থাকতে পারে, অস্ত্র মামলা থাকতে পারে, মাদকের মামলা থাকতে পারে, বিস্ফোরকের মামলা থাকতে পারে। তাহলে এই সিডিগুলো না থাকলে আইয়ুব সাহেব যিনি আসবেন ওনাকে প্রশ্ন করা হলে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিডি করার পর তদন্ত শুরু করেছে পুলিশ। বাইরে যে জায়গাটা ওরা রেখেছে ওটা সিসি ক্যামেরার যদি আওতা নাও থাকে, এটা যদি কেউ নিয়ে যায়, যে পরবর্তী জায়গায় যেখানে সিসি ক্যামেরা আছে ওখানে আমরা হয়তো ফুটেজ পেতেও পারি। আজকে থেকে আমরা এটা দেখব। এ ধরনের ঘটনা ঠেকাতে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদারের দাবি আইনজীবীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মাসুদুল হক। মাসুদ, যেমনটা আপনার প্রতিবেদন দেখে জানছিলাম যে আসলে এর আগেও কিন্তু বিভিন্ন সময় নথি উধাওয়ের ঘটনা ঘটেছে, এরপরেও কেন সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি, এ বিষয়ে কি বলছেন আইনজীবীরা? আপনারা জানেন যে পুরো দেশে যে আদালতের যে কার্যক্রম সেটা কিন্তু নথি নির্ভর, এবং চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ নতুন আদালত ভবনের যে পিপির কার্যালয়ে, সেখানে কিন্তু অনেক নথি ছিল। সেখানে নথি রাখার জায়গা ছিল না বিধায় অনেক নথি রাখা হয়েছে বারান্দায়, এবং সেখান থেকে সেগুলো উধাও হয়ে গিয়েছে। এর ফলে আইনজীবী অনেকটা ক্ষুব্ধ। তারা যেটি বলছেন, এই মামলায় আপনার বিভিন্ন চোরা কারবারি, ডাকাতি, হত্যা, নানা মামলা রয়েছে। এই মামলার সাথে যারা জড়িত তাদেরকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করা বা প্রমাণ করা অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে তাদের কাছে। আরেকটি বিষয় হচ্ছে, এটি কিন্তু নতুন ঘটনা নয়। আমরা বিভিন্ন সময় দেখেছি চট্টগ্রাম আদালত থেকে এরকম নথি গায়েব হয়, কিন্তু এত বড় ঘটনা, অর্থাৎ প্রায় 1911টি নথি গায়েবের ঘটনায় পুরো চট্টগ্রাম আদালত জুড়ে চাঞ্চল্যের একটি সৃষ্টি হয়েছে। এবং যারা সেখানকার যারা আপনার লয়ার রয়েছেন, অর্থাৎ যারা আইনজীবী, তারা ক্ষুব্ধ, তারা শঙ্কিত। অর্থাৎ চট্টগ্রাম আদালতের সার্বিক নিরাপত্তা নিয়ে তারা অনেকটা চিন্তিত। অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে ব্যবস্থাটা অরক্ষিত। তো এই অবস্থায় নথি সংরক্ষণের ডিজিটাল ব্যবস্থা নিতে বাধা কোথায়? আপনি জানেন, শুধু চট্টগ্রাম আদালত নয়, চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন জায়গায় এখনও সরকারি অনেক জায়গায় কিন্তু এখনও পুরোপুরি অটোমেশন, অর্থাৎ আপনার ডিজিটাল করা হয়নি। ঠিক চট্টগ্রাম আদালত যদি করতে যায়, সেক্ষেত্রে এখানে নানা আপনার জটিলতা রয়েছে। বিশেষ করে যেহেতু আদালতের প্রত্যেকটি মামলা হয়, একটা হচ্ছে জিআর মামলা, একটা হচ্ছে থানায় মামলা। তো যেটি থানা, যেটি ক্রিমিনাল মামলা বা জিআর মামলা, সেখানে থানার হয়ে আদালত, সেটিকে দীর্ঘসূত্রিতার বিষয় আছে, নানা জটিলতা রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন, আমার সাথে একটু কথা হয়েছে জেলা আইনজীবী সমিতির যিনি সভাপতি, তিনি আমাকে জানিয়েছেন যে নানা জটিলতার কারণে আসলে এগুলো সম্ভব হচ্ছে না। তবে তারা শীঘ্রই এই ঘটনার পর তারা শীঘ্রই আপনার দাবি জানাবেন যাতে পুরো আদালতের যে সিস্টেমটা যাতে অটোমেশন, অর্থাৎ আপনার ডিজিটাল করা হয়। নিশ্চয়ই দ্রুত তা বাস্তবায়ন হবে। মাসুদ, এই ঘটনায় তো যেটা আজকের ঘটনা ঘটলো যে 1911টি নথি উধাও হয়েছে, তো এই ব্যাপারে তো মহানগর পাবলিক প্রসিকিউটর কোতোয়ালি থানায় জিডি করেছেন, সেটার কোনো সবশেষ আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পিপি সাহেব উনি গতকাল সন্ধ্যা রাতের দিকে একটি জিডি করেছেন। সেই জিডির কার্যক্রমের যে আনুষ্ঠানিকতা সেটি এখন আরম্ভ হয়নি। তো পুলিশের পক্ষ থেকে তারা যেটি জানিয়েছেন আমাদেরকে, তারা নানাভাবে খবর দিচ্ছেন, যেহেতু যে এখানে ঘটনাটি ঘটেছে সেখানে কোনো ধরনের সিসিটিভি ক্যামেরা ছিল না, আশপাশের কয়েকটি রয়েছে। এবং চট্টগ্রাম আদালতের যে ভবন, সেখানে প্রায় শতাধিক আদালত রয়েছে। সেখানে রয়েছে বিভাগীয় কমিশনারের অফিস, জেলা প্রশাসনের কার্যালয়, নানা একটি পাহাড়ের উপর অবস্থান, এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই।
তাই তারা বিষয়টি খুব নিখুঁতভাবে অনুসন্ধান করেছেন, যদিও তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো এটির কোনো রেজাল্ট এখনও জানাননি। তবে পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছেন ঘটনার সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে আপনাকে জানাতে চাই, এই ঘটনার পর আদালতের যারা আইনজীবী তারা, আমি আগেও বলেছিলাম, তারা অনেকটা শঙ্কিত, অনেকটা বিক্ষুব্ধ। কারণ এভাবে যদি নথি গায়েব হয়ে যায় সেই ক্ষেত্রে এই যে চাঞ্চল্য, অনেক আমি জানতে পেরেছি নানা সূত্রে যে 1911টি যে নথি রয়েছে সেখানে অনেক চাঞ্চল্যকর মামলা রয়েছে। যদি নথিগুলো পাওয়া না যায় সেক্ষেত্রে এসব মামলাগুলো প্রমাণ করা বা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রমাণ করার একটা কষ্টসাধ্য ব্যাপার হবে। তো এই ছিল ওটা আমার কাছে সাথী। নিশ্চয়ই দ্রুত তা সমাধান হবে আশা করা যায়। ধন্যবাদ মাসুদ। আগামীকাল রাত 10টায় চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক সফর সঙ্গী হচ্ছেন। তার চিকিৎসক জানান, অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রীকে। অনেক ঝড়ঝঞ্ঝার পর আরও কার্যকর চিকিৎসার জন্য কাল রাত 10টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই যাত্রায় তার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান। বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা যাত্রা নিয়ে সোমবার সকালে গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার, ওনারা থাকবেন। ঢাকা থেকে দোহা, তারপর দোহা হয়ে লন্ডনে যাবেন বেগম জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও এনএইচএসের অধীনই একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। শৈত্যপ্রবাহ কমে কিছুটা তাপমাত্রা বাড়ায় উত্তরাঞ্চলের জনজীবনে স্বস্তির ছাপ। পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করেছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাবনায় ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মেলে। স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। চুয়াডাঙ্গায় রাতভর বৃষ্টির মতো ঝরেছে শিশির। শীতের তীব্রতায় মানুষের কাজের গতি কমে গেছে। সময় গড়াতেই বাড়তে শুরু করে তাপমাত্রা। স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে পৌষের শেষ ভাগে সন্ধ্যায় নামতেই বাড়ছে শীতের তীব্রতা। এদিকে ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়। আজকে একটু আবহাওয়া ভালো, রোদ উঠছে এবং এই রোদের তাপমাত্রাও ভালো। রোদ উঠছে, আজকে একটু ঠান্ডা কম, কামের জন্য বেড়েছে। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে ক্ষমতার লোভী বললেন খালেদ মাহমুদ সুজন। ফাহিম ক্রিকেট অপারেশনস মাস্টার কিনা এমন প্রশ্ন রেখে সুজন বলেন, কেন তাকেই ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেতে হবে? পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও সভাপতি ফারুক আহমেদের দ্বন্দ্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এসব বলেন সুজন। সিলেট থেকে আরও জানাচ্ছেন শাহরিয়ার হোসেন। তা আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো? কেন উনি কি ক্রিকেট অপারেশনের মাস্টার? ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বে এভাবেই ঘি ঢাললেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে তার কথাই স্পষ্ট, দায়িত্বের লোভ লালসাই দ্বন্দ্বের মূল কারণ। দুজনেই ফরমার ক্রিকেটার, তাদের কেন ইগোর প্রবলেম হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন, দেখছেন, অনেক কিছু চিন্তা করছেন। তো সেগুলো তো আমি এখন দেখতেছি, সেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না, আমি পদত্যাগ করবো। এটা লোভ লালসা জাস্ট।
বিসিবির এসব নানা অভ্যন্তরীণ ঘটনা মিডিয়ায় রটতে দেখা যায় প্রায়ই। সুজনের মতে দেশের ক্রিকেটারদের জন্য এসব কোন্দল লজ্জাজনক। দুজন সিনিয়র মানুষ যেটা করলেন, আমাদের দেশে যত ক্রিকেটার আছে, আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত ক্রিকেটার, তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারাকারির প্রবলেম চলতেছে, যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন। বিসিবিতে পরিচালক পদে থাকা অবস্থায় অনেকেই সুজনকে বলতেন ঠোঁট কাটা। সেই সুজন বিসিবি ছাড়লেও এখনও ক্ষমতার দ্বন্দ্ব চলে এখানে, যা সমাধানের উত্তরও কারো কাছে নেই। বিপিএলের মাঠের লড়াই ছাপিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং নাজমুল আবিদিন ফাহিমের দ্বন্দ্ব ইস্যুতে উত্তাল এখন ক্রিকেট পাড়া। আর এই উত্তালের আগুনে বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন ঘি ঢাললেও সমাধানের একটা পথও কিন্তু বের করে দিলেন। তিনি বললেন, দেশের ক্রিকেটের ধ্বংস না চাইলে এসব মিডিয়ায় না রটিয়ে নিজেদের মধ্যেই সমাধান করে নেওয়া উচিত। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও মন্তব্য করলেন, বিসিবিতে সবাই মধু খেতে আসে। তার দাবি, বাইরের কলকাঠিতে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম। তারই প্রতিফলন বিসিবি সভাপতি ও পরিচালকের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব। দেশ বদলেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডও। সেই বদলের 5 মাসও হয়নি এখনো প্রকাশ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তাও আবার পরিবর্তিত প্রেক্ষাপটে বিসিবিকে নতুন করে সাজানোর দায়িত্ব পাওয়া দুজনের মধ্যে সেই দ্বন্দ্ব প্রশ্ন তুলে দিয়েছে অনেক কিছুর। দায়িত্ব নেওয়ার পর অনেক কিছু করার স্বপ্ন দেখিয়েছিলেন ফারুক আহমেদ ও নাজমুল আবিদিন ফাহিম, কিন্তু 4 মাস পার হয়ে গেলেও দৃশ্যমান পরিবর্তনের দেখা নেই। তাই তো প্রশ্ন উঠেছে, বর্তমান কমিটি কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? আমার তো মনে হয় যে এই দুজনের সম্পর্ক তো এবং বোর্ড যেভাবে পরিচালনা হচ্ছে, তাতে আমার মনে হয় বোর্ডের ভিতর থেকে পরিচালনা হচ্ছে না, বোর্ডের বাইরে থেকেই পরিচালনা হচ্ছে। আপনি যদি বোর্ডের অ্যাক্টিভিটিস যদি দেখেন, আমার কাছে মনে হয় যে যেভাবে বিভিন্ন রকম মানুষকে আমি শুনছি যে ইনারা কাজ করছেন, আমার মনে হয় না যে ইনারা দুজন খুব ফ্রি, একদম নিজেদের মানুষ মানে মনের মধ্যে থেকে কাজ করছে। বিসিবির গঠনতন্ত্র নিয়েও প্রশ্ন তুলেছেন খালেদ মাসুদ পাইলট। গঠনতন্ত্রের কারণে বিসিবিতে মধু খাওয়ার জন্য মৌমাছির সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। কোথাও মধু আছে, সব মৌমাছি এসে উড়ে চলে আসে। তো ক্রিকেট বোর্ডে সবাই জানে যে অনেক মধু আছে এখানে। তো আলটিমেটলি সবাই এখন ক্রিকেট অর্গানাইজার। এখন আপনি দেখবেন ডানে বামে স্পোর্টস অর্গানাইজার ভরা পাবেন, সবাই স্পোর্টস অর্গানাইজার। প্রত্যেকটা ফেডারেশনেই এই গঠনতন্ত্রটা চেঞ্জ করা উচিত, যার জন্যই খারাপ মৌমাছিগুলো চলে আসছে। গঠনতন্ত্র খারাপ বলেই আপনারা ধরেন মৌমাছিগুলো খারাপ মৌমাছি, বিকজ গঠনতন্ত্র টাকা দিয়ে আসা যায়। 4 মাসে বিসিবিতে দৃশ্যমান পরিবর্তন না আসলেও এখনো সময় আছে পরিকল্পনা সাজিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।